আসসালামু আলাইকুম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশ প্রথম দুইটা ম্যাচে 340টা বল ডট করেছে এবং এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে 181টা ডট বল এবং ইন্ডিয়ার বিপক্ষে 159টা ডট বল। আমি যদি ওভারের হিসাব করি তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা 30 ওভার শুধুমাত্র ডট বল দিয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন যে এরকম একটা ডু অর ডাই সিচুয়েশন ম্যাচে আপনি যদি 30 ওভার ডট বল দিয়ে যান এবং আপনার দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল রিয়াদ এবং মুশফিকুর রহিম তাদের থেকে যদি 30-এর নিচে স্ট্রাইক রেটে ব্যাটিং পান এবং একই সাথে গত ম্যাচে তাহিদ হৃদয় তিনি যেভাবে ব্যাট করেছিলেন, তিনি ইনজুরি নিয়ে ব্যাট করেছেন এবং একই সাথে তিনি 100 করেছিলেন, কিন্তু সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি 24 বলে 5 না 4 রান করতে পেরেছেন। সো এই যে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ডট বল খেলার প্রবণতা, এইটা আসলে কতটুকু ভুগিয়েছে দলকে সেটা কিন্তু আমি আপনি সবাই জানি। এবং অন্য দলগুলোর দিকে যদি তাকান তাহলে সবার টার্গেট থাকে 300+ রান করা বা 350 এরকম একটা টার্গেট নিয়ে তারা কিন্তু ব্যাট করতে নামে, কিন্তু বাংলাদেশ একমাত্র দল যাদের প্রাথমিক লক্ষ্য থাকে 180 থেকে 220 বা 240-এর মধ্যে। এতটুকু রান করতে পারলে এনাফ, তাদের তো ম্যাচ জেতার কোনো প্রশ্নই ওঠে না। তারা যে ম্যাচ জেতার জন্য বা টুর্নামেন্টে ভালো খেলার জন্য টুর্নামেন্টে অংশগ্রহণ করে, এটা আমি কখনো অ্যাটলিস্ট লক্ষ্য করতে পারি নাই। যে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে দুইটা ম্যাচ খেলেছে, আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে বাংলাদেশ এই ম্যাচে একটু ডমিনেট করতে পেরেছে বা একটা সেজনে বা একটা ওভারে বা একটা পাওয়ার প্লেতে কখনো তারা ডমিনেট করতে পেরেছে? ইন্ডিভিজুয়াল যদি পারফরমেন্স যদি চিন্তা করেন তাহলে তাসকিন আহমেদ নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওভারটা করেছিলেন প্রথম 3টা ওভার, সেখানে তিনি খুব ভালো বল করেছে এবং খুবই ভালো ডমিনেশন ছিল। এবং একই সাথে নাহিদ রানা এবং তাসকিন আহমেদ মিলে পাওয়ার প্লের ভিতরে প্রথম 6টা ওভারে নিউজিল্যান্ডকে ভালোই চাপে রেখেছিল এবং নিউজিল্যান্ড 2টা উইকেটও দিয়েছিল, কিন্তু সেখান থেকে বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা হেরে গেছে। এবং এই ম্যাচটা শুধুমাত্র যে বাংলাদেশি বলারদের কারণে হেরে গেছে, বিষয়টা কিন্তু পুরোটাই ভুল। এবং পুরো টুর্নামেন্টে বাংলাদেশি বলারদের যতটুকু করার তারা কিন্তু ততটুকু করেছে, কিন্তু বাংলাদেশি যে ব্যাটাররা এবং তাদের যে ডট বল খেলার প্রবণতা সেটা কি একটু কমাতে পেরেছে, বা এটা আসলে কতদিন নাগাদ ইমপ্রুভ হবে সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না। দেখেন, বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালকে অনেকেই ডট বাবা বলে ডাকেন বা অনেকেই ডট বাবা বা অনেক রকমের খ্যাতি তাকে দিয়েছেন, কিন্তু তামিম ইকবাল তো দলের সাথে নেই, তাহলে এত ডট বল কারা খেলছে? নিউজিল্যান্ডের বিপক্ষে আপনি 30 ওভারের বেশি ডট বল দিয়েছেন, একটা ওডিআই ম্যাচে 50 ওভার, এবং সেখানে যদি আপনি 30 ওভার শুধুমাত্র ডট বল দেন, মানে উইদাউট সিঙ্গেল রান, একদম 30টা ওভার। জাস্ট চিন্তা করে দেখেন যে একটা ওডিআই ম্যাচে আপনি 50 ওভার ব্যাট করতে পারবেন, সেখানে 30 ওভার শুধুমাত্র ডট বল এবং বাকি 20 ওভারে তারা 236 রান করতে পেরেছে। কিন্তু এই যে 30 ওভার তারা ডট বল করেছে, ওকে ফাইন, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তারাও ডট বল করে, কিন্তু এইভাবে না। তারা তাদের একটা টার্গেট থাকে যে একটা ওভারে যদি 2টা বল ডট যায় তাহলে পরের ওভারে সেই রানটা কভার করতে হবে, এবং সবসময়ের জন্য তারা চিন্তা করে যে স্ট্রাইক রোটেট করে খেলতে। আপনি যদি 300 বল অর্থাৎ ওডিআই ফরম্যাটে 50 ওভারে 300টা বল হয়, সেখানে যদি আপনি প্রত্যেকটা বলে সিঙ্গেল নেন তাহলে আপনার দলীয় রান সংগ্রহ দাঁড়াবে হচ্ছে 300, এবং যদি আরেকটু মেরে খেলেন তাহলে কিন্তু আপনার রান 300, 350, 320 বা এরকম রান কিন্তু হতে পারে, এবং এইরকমই কিন্তু হয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যা করে, উইকেটে গিয়ে তাদের সেট হতে 20 বল লাগে, এরপরে তাদের রানের খাতা খুলতে আরো 10 বল লাগে। সো 30 বলের মধ্যে তারা 10 রানও করতে পারে না, এর আগে তারা আউট হয়ে চলে যায়। আপনি তানজিদ হাসান তামিমের কথা চিন্তা করে দেখেন, 2টা ম্যাচে তিনি ভালো শুরু করেছেন, সেট হয়েছেন, তারপরে তিনি আউট হয়ে গেছেন। নাজমুল হাসান শান্ত তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং একই সাথে বিপিএল এ তিনি গুরুত্বপূর্ণ একটা দলে ছিলেন এবং সবচেয়ে ফেভারিট একটা টিম, এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়ন দলের প্লেইং একাদশে তার সুযোগ হয়নি, এখানে একটা চাপ ছিল। এবং একই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে 2 বলে ডাক মেরে আউট হয়ে চলে গেছেন। তো নাজমুল হাসান শান্তর ঘাড়ে কিন্তু এমনিতে একটা চাপ ছিল, একে তো ক্যাপ্টেন, তার উপর তার ব্যাটে রান আসতেছে না। সো চাপের মুখে তিনি 110 বল খেলে 70 রান করেছে এবং তার স্ট্রাইক রেট 70। মেহেদী হাসান মিরাজ তিনি 14 বল খেলে 13 রান করে আউট হয়ে চলে গেছেন। এরপরে সবচেয়ে খারাপ যে অবস্থা করেছেন, এবং দলে একটা পর্যায়ে ভালো ছিল, আপনি যদি বলেন নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা মোটেও খারাপ ছিল না, পাওয়ার প্লের ভিতরে প্রায় 50-এর বেশি রান এসেছিল এবং মেহেদী হাসান মিরাজ আসার আগ পর্যন্ত দলটা কিন্তু সেই ফ্লোতেই ছিল, 5-এর উপরে তার রান করতে পেরেছে। কিন্তু গত ম্যাচের যে হিরো তাহিদ হৃদয়, তিনি যখন উইকেটে আসে ঠিক তখন তিনি 24 না 26টা বল খেলে মাত্র 4 না 5 রান করে আউট হন, এবং বাংলাদেশ কিন্তু ঠিক ওইখান থেকে পিছিয়ে পড়ে। এবং বাংলাদেশ দলের যে একটা ডট বল খেলার প্রবণতা একবার যদি শুরু হয় সেটা কিন্তু একদম থামাতে পারে না, এবং সেখানে সেই ফ্লোটা কিন্তু চলতেই থাকে। এবং এরপরে যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এই মুহূর্তে, মুশফিকুর রহিম, তিনিও মোটামুটি বলতে পারেন 5টা বল ফেস করেছে। এরপরে তিনি তার যে খুব ফেভারিট, আমরা অনেকবারই দেখেছি যে স্লক সুইপে মুশফিকুর রহিম তিনি বল গ্যালারিতে পাঠিয়েছেন এবং ছক্কা মেরেছেন, সবকিছু করেছেন, কিন্তু কমেন্টেটর সহ যতগুলো ধারাভাষ্যকার ছিল তখন সবাই কিন্তু একটা কথাই বলছিল যে অনেক হাতে অনেক সময় থাকার পরেও এই সময় এসে তাকে মাত্র 4টা বল ফেস করেছে এবং 5 নম্বর বলে তাকে কেন মানে রিভার্স সুইপ খেলতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু কমেন্ট্রি বক্স থেকে অনেকবারই আসছিল। এবং
আমরা যারা টিভির সামনে দেখছিলাম তারাও কিন্তু অনেকটা অবাক হয়েছে যে মুশফিকুর রহিম তিনি রানে নেই এরকম একটা ঝুঁকিপূর্ণ শট তাকে কেন খেলতে হবে, এবং তিনিও কিন্তু 5 বলে 3 অথবা 2 রান করে আউট হয়ে চলে গেলেন এবং এরপরে আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং যার সবচেয়ে বড় স্বভাব যে অনেক বেশি ডট বল খেলবে এবং একদম ডট বল খেলতে খেলতে একটা সময় তার স্ট্রাইক রেট 15 বা 14 নিচে আসবে, এরপরে শেষের দিকে গিয়ে তিনি একটু ছক্কা টক্কা বা চারটার মেরে তার স্ট্রাইক রেটটা বাড়িয়ে নেবে। এই সেম কাজটা তিনি আফগানিস্তানের বিপক্ষে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশের কিন্তু ভালো একটা শুরু বা ভালো একটা সুযোগ ছিল সেমিফাইনাল খেলার জন্য। মাহমুদুল্লাহ রিয়াদকে আমি জানি না সেটা ড্রেসিং রুমের কোনো সিদ্ধান্ত ছিল নাকি তার নিজের কোনো সিদ্ধান্ত ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না, বাট তিনি যেভাবে খেলেন বা তার যে খেলার ধরন এটা আমি বুঝি না আসলে তিনি কি কারণে এইভাবে ডট বল করতে যান, ডট বল খেলতে থাকেন, এটা আমার কখনো বোধগম্য হয়নি। দল যখন বিপদের মধ্যে পড়ে ঠিক আছে তখন একটা ভাবে তাকে ক্রাইসিস ম্যান হিসেবে বা তিনি দলের প্রয়োজনে অনেক ভালো ইনিংস খেলতে পারে, কিন্তু বাংলাদেশ দল যখন ভালো অবস্থানে থাকে বা ব্যাটিং ভালো হচ্ছে তখনও তার যে ডট বল খেলার প্রবণতা সেটা থেকে কিন্তু তিনি কখনো বের হয়ে আসতে পারেন, এবং গতকালকেও তিনি কিন্তু সেই সেম কাজটাই করেছেন, তার স্ট্রাইক রেট 20 নিচে ছিল। সো এরকম ব্যাটারদের দিয়ে আপনি কতদিন পর্যন্ত সার্ভাইভ করবেন? একে তো সিনিয়র ক্রিকেটার, গত 14-15 বছর ধরা বাংলাদেশে তারা আসেন, এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, অন্যান্য দল ধরেন আপনি ইন্ডিয়ার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন বা ওয়েস্ট ইন্ডিজের কথা বলেন, তারা যখন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডের মতো দলের সাথে খেলে তখন তাদের দলের যে সিনিয়র ক্রিকেটার আছে তাদেরকে রেস্ট দেয় এবং রেস্ট দিয়ে নতুন প্লেয়ারদেরকে খেলার একটা সুযোগ করে দেয়। কিন্তু বাংলাদেশে যে সিনিয়র ক্রিকেটার আছে এর মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বা যারা সিনিয়র ক্রিকেটার, তাদের মধ্যে একটা প্রবণতা সবসময় যে দুর্বল দলের সাথে তাদেরকে খেলতে হবে এবং তাদের নামের পাশে রান করতে হবে এবং একই সাথে অ্যাভারেজটা বাড়াইতে হবে। ঠিক এই কারণেই কিন্তু আপনি চাইলে মুশফিকুর রহিমের একটা রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত তৈরি করতে পারেননি, মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত ওইভাবে তৈরি হয়নি। জাকির আলী অনেক তিনি ভালো ক্লিক করে যাচ্ছেন এবং তিনি কতদিন পর্যন্ত তার পারফরমেন্স ধরে রাখবেন সেটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। একই সাথে সাকিব আল হাসান যখন চলে গেছেন, সাকিব আল হাসানের মতো একটা অলরাউন্ডার সারা বিশ্ব ক্রিকেটেই নাই, কিন্তু তাই বলে তার সমপর্যায়ের একটা অলরাউন্ডার যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে কি আপনার দল হিসেবে একটা টুর্নামেন্টে গিয়ে খুব একটা ভালো করতে পারবেন? জীবনেও করতে পারবেন। এবং বাংলাদেশ দল একমাত্র দল যাদের দলে প্রপার একটা অলরাউন্ডার নেই, এবং মেহেদী হাসান মিরাজকে আমরা প্রপার অলরাউন্ডার হিসেবে মেনে নিচ্ছি, বাট তিনি ভালো বল করতেছে, বাট লাস্ট ম্যাচে তিনি কিন্তু খুব খারাপ বল করেছে। বাট তার ব্যাট থেকে কি ওই পরিমাণ রান আসতেছে? তিনি তো সুযোগ পাচ্ছেন এবং তিনি উপর দিকে খেলার জন্য অনেকবারে অনেক কথা বলেছেন মিডিয়াতে, কিন্তু উপর দিকে সুযোগ পাওয়ার পরে তিনি খুব ভালো ইনিংস খেলেছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি যেভাবে খেলেছেন মেবি 15 বলে 14 অথবা 13 বলে 14 রান করেছে, এই টাইপের কিছু একটা ইনিংস তিনি খেলেছেন, এবং এর আগের ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে তিনি সেট হওয়ার পর আউট হয়েছেন। সো এই যে প্লেয়ারদের খেলার মধ্যে এই ধরনের ভাঙ্গরতা এবং একই সাথে ডট বল খেলার প্রবণতা, এই একটা কারণে কিন্তু বাংলাদেশ দলের খেলাটা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এবং তামিম ইকবালকে আমরা প্রচুর ট্রোল করেছি ডট বল, এবার তামিম ইকবাল তো তিনি দলের সাথে নেই, এখন কাকে নিয়ে ট্রোল করবেন? এবং একই সাথে যদি বলেন লিটন কুমার দাস যিনি দলের বাইরে আছে তিনিও কিন্তু প্রচুর ডট বল খায়। এই যে ডট বল গুলো হয় এটার পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আপনার ঘরোয়া ক্রিকেটের যে পিচগুলো, এখানে 220 রান করলে এনাফ, এবং বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্যই থাকে 180 থেকে 240 বা 260 এর মধ্যে। এর মধ্যে বাংলাদেশে যদি খেলা হয় তাহলে 220 রান এনাফ, এবং 220 কিন্তু কেউ চেস করতে পারে না, বাংলাদেশ কিন্তু সেই ম্যাচ জিতে যায়। এবং বাংলাদেশের খেলার ধরন আপনি দেখবেন যে তারা শুরুতে যত ভালো করুক না কেন, পাওয়ার প্লের ভিতরে যে তারা যদি 70 রানও নেয়, ইনিংসে শেষে বলে গিয়ে দেখবেন যে বাংলাদেশের স্কোর বোর্ডে 240 থেকে 260 এর বেশি রান কখনোই হবে না। আমি জানি না কি জন্য এরকম হয়, যখন দেখবেন যে স্কোর বোর্ডে অনেক বেশি রান আছে, স্ট্রাইক রেটটাও অনেক বেশি হেলদি হবে বা হওয়ার পসিবিলিটি থাকে বা করার পসিবিলিটি থাকে, এবং বাংলাদেশের রান রেটটা খুব ভালো। যেমন আপনি যদি দেখেন বাংলাদেশের ওডিআই টিম 20 ওভারে 100+ রান করেছে, তখন সিনিয়র ক্রিকেটাররা তারা ক্রিজে এসে ডট বল খেলতে থাকে। তারা চিন্তা করে যে আমাদের স্ট্রাইক রেট আমাদের তো সেট হতে হবে আগে, এবং এরপরে হচ্ছে আমাদের দলীয় যে স্কোর সেখানেও তো রান রেটটা ভালো আছে, আমরা চাইলে শেষের দিকে গিয়ে ভালো করতে পারবো। কিন্তু ওই যে সেট হতে গিয়ে আপনি উল্টাপাল্টা শট খেলে যখন আউট হয়ে আসবেন ঠিক তখনই কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি বিপদে পড়ে যায়। এবং একই সাথে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার যারা আছে তারা কিন্তু সঠিক সময় যে বিদায় নেওয়া সেই বিদায়টা কিন্তু নেয় না, এবং বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগেভাগে বিদায় নিয়েছে। এবং আপনি বলতে পারেন যে দল যেভাবে পারফরমেন্স করেছে এতে করে বাংলাদেশ দলকে নিয়ে আপনি আর কোনো স্বপ্ন দেখতে পারেন? বা নাজমুল হাসান শান্ত তিনি যে বলেছিলেন তার দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাবে, চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, 2টা ম্যাচ মিলে 340টা বল ডট খেলেছেন। এগুলো নিয়ে আগে কাজ করেন, তারপরে বড় বড় কথা বলেন মিডিয়াতে, সেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। ধন্যবাদ সবাইকে।